হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন। রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমরা শুরু করেছিলাম পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যতগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা। ইতিমধ্যে ভূগোলের ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা 2007 থেকে 2019 সালে যতগুলি প্রশ্ন এসেছিল সব প্রশ্ন ডিটেলসে আলোচনা করেছি। তারপরে আমরা পলিটিক্যাল সায়েন্স একটি ক্লাসের মধ্যেই 2007 থেকে 2019 অল পিওয়াইকিউ কমপ্লিট করেছি। তারপরে আমরা কিন্তু বায়োলজির দুটি ক্লাস আমি প্রোভাইড করেছি। সেই দুটি ক্লাসেই 2007 থেকে 2019-এর সব প্রশ্ন ডিটেলসে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসটা শুরু হবে ইতিহাসের উপরে। তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের ওয়েটেজটা কিন্তু অনেকটা বেশি অন্যান্য সাবজেক্টের তুলনায়। সুতরাং একটি ক্লাসের মধ্যেই 2007 থেকে 2019-এর পিওয়াইকিউ কমপ্লিট করা সম্ভব হবে না। এক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি ক্লাসের দরকার। আজকের ক্লাসে যেমন 2019 সালে যতগুলো পিওয়াইকিউ এসেছিল সব প্রশ্নগুলো ডিটেলসে আলোচনা করব। তো শুরু করা যাক প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নেই বলা হয়েছে, মহাত্মা গান্ধী তার অহিংসা অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথায়? আমরা জানি দক্ষিণ আফ্রিকায়। এবার মহাত্মা গান্ধী সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস রয়েছে, সেগুলো জেনে নেওয়া যাক। এই যে গান্ধীজি তার জন্ম হয়ে থাকে 1896 সালের 2 অক্টোবর কিন্তু এটা গুজরাটের মধ্যে পোরবন্দর নামে একটা জায়গা রয়েছে, পোরবন্দরে। এবার গান্ধীজির কিন্তু চারটি ছেলে, দুটা হচ্ছে লাল আর দুগো দাস। মানে লালের মধ্যে হরিলাল, মণিলাল, রামদাস, দেওদাস। ঠিক আছে, এই চারজন কিন্তু গান্ধীজির ছেলে। তবে গান্ধীজির 5তম ছেলে নামে কে পরিচিত সেটা কিন্তু যমুনালাল বাজাজ। এটাই কিন্তু পরীক্ষায় আসে যে গান্ধীজির 5ম ছেলে নামে কে পরিচিত, তিনি কিন্তু যমুনালাল বাজাজ হয়ে যাবেন। এবার এই গান্ধীজি 1893 সালে সাউথ আফ্রিকায় যান। সে আফ্রিকায় গিয়ে কিন্তু সে রংভেদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে। তিনি সাউথ আফ্রিকায় গিয়ে সবার প্রথম নাটাল কংগ্রেস স্থাপন করেন। তারপরে ফিনিক্স ফর্ম স্থাপন করেন সেই রংভেদের বিরুদ্ধে লড়ার জন্য। সাউথ আফ্রিকায় গিয়ে তিনি একটি পত্রিকা প্রচার করেছেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। এটি একটি সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে, এই পত্রিকা অনেকগুলি ভাষায় কিন্তু পাবলিশ করা হয়েছিল, শুধুমাত্র উর্দু ভাষায় পাবলিশ করা হয়নি। তো এটাই পরীক্ষায় আসে যে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভাষায় অনুবাদ করা হয়নি? এটা হচ্ছে উর্দু ভাষায় অনুবাদ করা হয়নি কিন্তু এটা। তাহলে ইন্ডিয়ান ওপিনিয়ন তিনি কোথায় লিখতেন? সাউথ আফ্রিকায়। তেমনি ভারতে তিনি কিন্তু হিন্দ স্বরাজ নামে একটা পত্রিকা লিখতেন, হিন্দ স্বরাজ। হ্যাঁ, এই পত্রিকাটাও কিন্তু গান্ধীজি, তবে তিনি এটা ভারতে এসে লিখেছেন। তবে গান্ধীজি তো তার মধ্যেই ভারতে আসেন, তারপরে আবার 1902 সালে কোথায় চলে যান? সাউথ আফ্রিকার মধ্যে যান। সেখানে গিয়ে তিনি একজনের দেখা পান, তার নাম গোপাল কৃষ্ণ গোখলে। তিনি তাকে ওখানে গিয়ে রাজনীতিক গুরু হিসাবে গ্রহণ করেন। তো প্রশ্ন হয়, গান্ধীজির রাজনীতিক গুরুকে? গোপাল কৃষ্ণ গোখলে। আর যদি বলে গোপাল কৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরুত্বকে, তাহলে কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, যাই হোক, এই যে গোপাল কৃষ্ণ গোখলে, তিনি কিন্তু সার্ভেন্ট সোসাইটি অফ ইন্ডিয়া স্থাপন করেন 1905 সালে। প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। যেমন এটা WBCSE কিন্তু এসেছিল যে সার্ভেন্ট সোসাইটি অফ ইন্ডিয়া কে স্থাপন করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, এবার গান্ধীজি যখন
এই সকল আন্দোলন তো সাউথ আফ্রিকাতে হলো। এখন ইন্ডিয়াতে কি কি আন্দোলন বা সত্যাগ্রহ করেছেন সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। তিনি আলটিমেটলি 9 জানুয়ারি 1915 সালে ভারতে চলে আসে। কোথায় আসেন? ইন্ডিয়াতে চলে আসেন। এই জন্য 9 জানুয়ারির দিনটাকে NRI বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা এটাকে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। এই 9 জানুয়ারির দিনটাকে NRI ডে হিসাবে পালন করা হয় 2003 সাল থেকে বাই অটল বিহারী বাজপেয়ী। কিন্তু 2015 সালের পরে এই দিনটাকে তো পালন করা হয়, তবে বছরে 2 বছরে একবার, ঠিক আছে? তাহলে 2 বছরে একবার করে পালন করা শুরু হয়। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যায় স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। এই গান্ধীজি যখন ভারতে আসেন, তো আসার সাথে সাথে তো তিনি সত্যাগ্রহ করেন না। তো তিনি সবার প্রথমে এসেই সাবরমতী আশ্রম প্রতিষ্ঠান করেন। তবে এই সাবরমতী আশ্রমটা কোথায় রয়েছে? গুজরাতে রয়েছে। এই আশ্রম বানানোর জন্য টাকা দিয়েছিলেন আম্বালাল সারাভাই। তার পরের বছর 1916 সালে তিনি লখনৌ অধিবেশনে যুক্ত হন। লখনৌ অধিবেশন। আর এই লখনৌ অধিবেশনে সেই সময়ে অধ্যক্ষ কে ছিলেন? অধ্যক্ষ ছিলেন অম্বিকা চরণ মজুমদার। তো তিনি এই সময়ে যখন আসেন, তার সাথে দেখা করতে আসে একজন বিখ্যাত ব্যক্তি। তিনি রাজকুমার শুক্লা। তিনি এখানে এসে গান্ধীজিকে যে নীল চাষের ব্যাপারে বা 3 কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু তিনি নালিশ জানান। তো তারপরের বছরেই কিন্তু আন্দোলন শুরু হয়ে যায়। যেমন আমি এটা মুছে নিচ্ছি, তারপরের বছরে গান্ধীজি কি করেন? 1916 তো হয়ে গেল, তাহলে 1917 সালে তিনি ভারতে এসে সবার প্রথম সত্যাগ্রহ করেন। সেই সত্যাগ্রহটার নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ একটা জায়গা, এটা কোথায় অবস্থিত? বিহারের মধ্যে অবস্থিত। এটাই গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল ভারতে এসে। তারপরের বছর 1918-তে তিনি গুজরাটে 2টি অভিযান করেন, মানে 2টা আন্দোলন করেন। একটা হচ্ছে আমেদাবাদ মিল আন্দোলন, আর তারপরে সেই বছরই করেছিল খেরাতে আন্দোলন। তো এই দুটো জায়গা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। আহমেদাবাদ মিল মজদুর আন্দোলনে 30% তাদের টাকা রিলেটেড ছিল এই আন্দোলন। তো এই আন্দোলনে গান্ধীজি সবার প্রথমে ভূখ হরতাল করেন, ভীষণ গুরুত্বপূর্ণ। আর তাহলে বলবে প্রথম সত্যাগ্রহ কোনটা? চম্পারণ। প্রথম ভূখ হরতাল পালন করেন আহমেদাবাদ মিল মজদুর আন্দোলনের মধ্যে গান্ধীজি। এই ভূখ হরতাল ধারণাটি তিনি কোথা থেকে নেন? রাস্কিন বন্ডের থেকে। এবার এই যে গান্ধীজি যে আন্দোলন করতেন, সেই আন্দোলনের প্রেরণা তিনি কোথা থেকে পান? আন্দোলনের প্রেরণা যদি বলে, প্রেরণা তিনি কোথা থেকে পান? লিও টলস্টয় এর থেকে কিন্তু আন্দোলনের প্রেরণা তিনি পেয়ে যান। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, গান্ধীজির সাথে যুক্ত। আরো কিছু রয়েছে, সেগুলো আমরা পরে পড়ব। দেখে নেব আমরা পরের প্রশ্নে কি বলা হয়েছে, যে মহাত্মা গান্ধী হত্যা করা হয় 30শে জানুয়ারিতে কত সালে? আচ্ছা, মহাত্মা গান্ধীর যে হত্যা সে সম্পর্কে বলেছে। আবারও গান্ধীজি, অর্থাৎ গান্ধীর যুদ্ধ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতেই পারছি। হ্যাঁ, গান্ধীজিকে হত্যা করা হয় 30 তারিখের জানুয়ারি মাসের 1948, অর্থাৎ স্বাধীনতার 1 বছর পরে। কে হত্যা করেছিলেন? নাথুরাম গুডসে তিনি কিন্তু হত্যা করেছিলেন। তো এই গান্ধীজি যেটা রয়েছেন না, গান্ধীজির সাথে কিছু কিন্তু
মানে প্যাক্ট যুক্ত রয়েছে, যেমন গান্ধী ইরভিন প্যাক্ট, গান্ধী ইরভিন প্যাক্ট। এটা কবে হয়? 5 তারিখের মার্চ মাসে হয় 1931 সালে। তিনি গান্ধীজি দ্বিতীয় সেকেন্ড গোল টেবিল বৈঠকে যান 7 তারিখে মার্চ মাসের 1931-এ SS রাজপুতানা নামক জাহাজে করে। তাহলে আমি যে বললাম গান্ধী ইরভিন প্যাক্ট কবে হয়? 5 তারিখের মার্চ মাসে 1931-এ। কার মধ্যে হয়? গান্ধী এবং ইরভিনের মধ্যে কিন্তু এই প্যাক্ট হয়। এই প্যাক্টটা হয় দিল্লির মধ্যে। তো এই প্যাক্টটা তাহলে আমি বললাম কোথায় হয়? দিল্লিতে। এই জন্য এটাকে গান্ধী ইরভিন প্যাক্টের অপর নাম হচ্ছে দিল্লি প্যাক্ট। ভীষণ গুরুত্বপূর্ণ। গান্ধী ইরভিন বলতে পারো, তার দিল্লি প্যাক্ট কবে হয়? তো আমরা বললাম 5 মার্চ 1931-এ। তারপরে গোলটেবিল বৈঠকে গান্ধীজি চলে যান 7 তারিখে মার্চ মাসে 1931-এ ওই প্যাক্টে মানে ওই প্যাক্টটা হওয়ার পর। তারপরেই কিন্তু 23 তারিখের মার্চ মাস, এই কয়টা ডেট ভীষণ গুরুত্বপূর্ণ। 1931 সালটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সময়ে আমাদের ভগৎ সিং, রাজগুরু, সুখদেব ইনাদের কিন্তু ফাঁসি দেওয়া হয় 23 তারিখের মার্চ মাসের 1931-এ। তো ওই জন্যই যখন মানে গান্ধীজি এক্ষেত্রে কিন্তু মানে অনেকে এই জন্যই গান্ধীজিকে দোষারোপ করে থাকেন। তো সেটা আলাদা ব্যাপার যে মার্চ মাসেরই 1931 সালে করাচি অধিবেশন হয়। সেই সময়ে করাচি অধিবেশন হয়ে থাকে, কিন্তু অধিবেশন হয়। তো এই করাচি অধিবেশনের অধ্যক্ষ বা হেড ছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই করাচি অধিবেশনে যেহেতু ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়ে যায়, তো সেই জন্য ক্ষিপ্ত থাকে। এই জন্য করাচি অধিবেশন যখন মার্চ মাসে হয় 1931 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, সেই অধিবেশনে কিন্তু গান্ধীজিকে কালা ঝান্ডা দেখা হয়। হ্যাঁ, তাহলে গান্ধীজিকে কালা ঝান্ডা দেখায়, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু করাচি অধিবেশন 1931-এর কথা। তাহলে এই কয়টি জিনিস গুরুত্বপূর্ণ। এটা যেমন গেল দিল্লি প্যাক্ট, আরেকটি রয়েছে ঠিক তেমনই পুনা প্যাক্ট। পুনা প্যাক্ট কবে হয়? 1932 সালে। কার মধ্যে হয়ে থাকে? গান্ধীজির সাথে হয় আর B.R. আহমেদকর এর মধ্যে কিন্তু পুনা প্যাক্ট হয় 1932 সালে, আর দিল্লি প্যাক্ট হয় 1931 সালে দিল্লিতে। তাহলে এই কয়টি জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু পরের প্রশ্ন হয়েছে যে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? আমরা জানি গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে নেপালের লুম্বিনী প্রদেশের কপিলাবস্তুতে, তাই তো? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু কপিলাবস্তু, যেহেতু এটা স্পেসিফিক ভাবে দেওয়া রয়েছে। স্পেসিফিক যদি দেওয়া না থাকতো তাহলে আমরা লুম্বিনী দিতাম, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কপিলাবস্তু। তাহলে গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা কিছু জানবো। এক্ষেত্রে গৌতম বুদ্ধ কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তো এই গৌতম বুদ্ধ যে জন্ম লাভ করেছিলেন, সেই জন্মলাভ কোথায় হয়েছিল? নেপালের মধ্যে, নেপালের লুম্বিনীতে। লুম্বিনীর কপিলাবস্তু নগরী। তিনি মহাপরিনির্বাণ বা মৃত্যু হয় তার ভারতের ইউপি উত্তরপ্রদেশের কুশীনগরে। এবার গৌতম বুদ্ধ সবার প্রথমে মানে তিনি কোথায় বোধি লাভ করেন কোথায়? তিনি কিন্তু বোধগয়াতে
বোধ গয়াতে তিনি সবার প্রথমে কি করেন, বোধি লাভ করেন। তিনি সবার প্রথমে ধর্ম প্রচার করেন বা তার যে জ্ঞান সেই জ্ঞানটা প্রচার করেন, তো সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। হ্যাঁ, তো তিনি তার ধর্ম প্রচার করেন সবার প্রথমে পঞ্চভিক্ষুকের কাছে, এটা হচ্ছে সারনাথ নামক জায়গায়, সারনাথ নামক জায়গায়। তাহলে তিনি যে নদীর ধারে তপস্যায় বসেছিলেন সেটা হচ্ছে নিরঞ্জনা নদী, নিরঞ্জনা নদীর ধারে তিনি তপস্যায় বসেছিলেন। তো এই গৌতম বুদ্ধের সময়ে কিন্তু তীর্থঙ্করের ব্যাপারটা ছিল না। জৈন ধর্মের ক্ষেত্রে তীর্থঙ্করের ব্যাপারটি থাকে। গৌতম বুদ্ধের মানে এই বৌদ্ধ ধর্মের সঙ্গে যে লিপিটি যুক্ত সেটা কিন্তু পালি ভাষা, পালি ভাষায় কিন্তু এরা মানে লিপিগুলো লিখতেন। এবার গৌতম বুদ্ধের যে জন্ম আর মৃত্যু, মৃত্যুটাকে কি বলা হয় তাদের ভাষায় মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ বলা হয়ে থাকে। আর ধর্মের প্রচারণটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, ধর্মচক্র প্রবর্তন। এবার বিভিন্ন সময়ে বিভিন্নবার কিন্তু মানে বৌদ্ধের সম্মেলন হয়েছে, তো সেই সম্মেলনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে সেটা আমি এখন লিখে দিচ্ছি। 4 বার বুদ্ধের সম্মেলন হয় বা বৌদ্ধ সঙ্গীতি হয়। তাহলে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার। তাহলে কোন রাজার আমলে হয় সেই রাজাটার নাম আগে লিখব। কোন রাজার আমলে বৌদ্ধ ধর্মের সম্মেলন সবার প্রথমে হয়? অজাতশত্রু, অজাতশত্রুর আমলে সবার প্রথমে হয়। তারপরে হচ্ছে কালাশোক, কালাশোক। তারপরে হচ্ছে অশোক, তারপরে হচ্ছে দ্বিতীয় অশোক বা যাকে আমরা কনিষ্ক নামে চিনি, কনিষ্ক। তার মানে দেখো বেশিরভাগের নাম কিন্তু অশোক দিয়ে যাচ্ছে। এটা তো অজাতশত্রু, আর অজাতশত্রুর মানে উপাধি ছিল কিন্তু কুনিক, সেটা আমরা পরে পড়বো। যাই হোক, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয় কালাশোকের সময়, এখানে অশোক রয়েছে কালাশোক, আর এটা অশোক। আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয় দ্বিতীয় অশোক, যাকে আমরা কনিষ্ক নামে চিনি। এবার এটা তো রাজার আমলে হলো। এবার এই কোন কোন জায়গায় হয় সেই জায়গাগুলো বা স্থানগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সবার প্রথমে হয়ে থাকে রাজগীর, রাজগীরের মধ্যে হয়। তারপরে হয়ে থাকে বৈশালী, তারপরেটা হয় পাটলিপুত্র, তারপরে কুণ্ডলগড়, যেটা এখন বর্তমানে জম্মু কাশ্মীর নামে পরিচিত। কুণ্ডলগড় জম্মু কাশ্মীরে রয়েছে। ঠিক আছে, তাহলে এই স্থানগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। বলে দেবে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোন জায়গার মধ্যে হয়, তো এটা রাজগীর, তারপরে বৈশালী, তারপরটা হয় পাটলিপুত্রে, তারপরে কুণ্ডলগড় জম্মু কাশ্মীরের মধ্যে হয়ে থাকে। তাহলে রাজা হয়ে গেল আর এখানকার স্থান হয়ে গেল। কিন্তু কখনো কখনো আসে এখানকার উপ-আধ্যেশক কে ছিলেন, উপ-আধ্যেশক, উপ-আধ্যেশক কে ছিলেন। যেমন প্রথমে যিনি ছিলেন অজাতশত্রু সময়ে যে উপ-আধ্যেশক ছিলেন, যার আমলে এইগুলো হয়েছিল, তো তিনি ছিলেন হচ্ছে মহাকশ্যপ, মহাকশ্যপ। তারপরে সাবক মীর, সাবক মীর, মোগলিপত্তিস, মোগলিপত্তিস, বসুমিত্র। ঠিক আছে, তো এটা কত সালে হয় সেই জিনিসটা আমি লিখিনি, তো এটা লিখে দিই 483 বিসিতে হয়। এটা হয় 383 বিসিতে, এটা 255 বিসিতে, এটা 1 এডিতে হয়ে থাকে। ঠিক আছে, তো এই ডেটগুলো কোন রাজার আমলে কোন স্থানে কে উপ-আধ্যেশক ছিল, এই কয়টা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নে দেওয়া রয়েছে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে। আমরা জানি বীরসিংহ গ্রাম কোথায় অবস্থিত, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামটি। তিনি 1820 সালে জন্মগ্রহণ করেন বিদ্যাসাগর। এরপর পরের প্রশ্নে বলেছে পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে? 1757 সালে। তবে এই পলাশীর যুদ্ধ যখনই আমরা পড়বো তার সাথে
বক্সারের যুদ্ধ এবং এলাহাবাদের সন্ধি, এই তিনটা একত্রেই পড়তে হবে। তো পলাশীর যুদ্ধটা শুরুয়াত হয় কোথা থেকে সেটা আমরা আগে জানি। এই যে মোহাম্মদ শাহ এর সময়ে যখন মুঘল সাম্রাজ্যটা বিভিন্ন খণ্ডে ভাগ হয়ে যাচ্ছিল, সেই সময়ে বাঙ্গালটাও কিন্তু সেই মুঘল সাম্রাজ্য থেকে ভাগ হয়ে যায়। বাঙ্গালটা স্থাপন করেছিলেন বাঙ্গালের সংস্থাপক মুর্শিদ কুলি খাঁ। এই জন্যই তো মুর্শিদাবাদের শহরটি তার নামের জন্যই করা হয়েছে। এরপর মুর্শিদ কুলি খাঁয়ের পরে আরো অনেক কিন্তু নবাব এসেছিলেন। তার মধ্যে যোগ্য ছিলেন সিরাজ উদ্দৌলার সময়ে পলাশীর যুদ্ধ হয়ে থাকে। তো পলাশীর যুদ্ধ কবে হয় সিরাজউদ্দৌলার সঙ্গে? 1757 সাল। কার মধ্যে হয়? রবার্ট ক্লাইভ ভার্সেস সিরাজউদ্দৌলা। ঠিক আছে। তবে সিরাজউদ্দৌলার একজন সেনাপতি ছিলেন, সেই সেনাপতির নাম হচ্ছে মীর জাফর। তো মীর জাফরের ছল কাপটে সিরাজউদ্দৌলা কিন্তু পরাস্ত হয়ে যায় রবার্ট ক্লাইভের হাতে। কেন তিনি ইংরেজদের সাহায্য করেছিলেন মীর জাফর? কারণ পরবর্তীকালে তাকেই রাজা বানানোর লোভ দেখানো হয়েছিল। তো পরবর্তীকালে মীর জাফর কি হয়ে যায়? নবাব হয়ে যায়। তাহলে সিরাজউদ্দৌলা তো মারা গেল, এবার নবাব হয়ে গেল মীর জাফর। তাহলে আমি এখানে লিখছি মীর জাফর কিন্তু হয়ে গেল নবাব জাফর। যেহেতু এই মীর জাফর ইংরেজদের বানানোর একটা নবাব ছিল, সেই জন্য যখন তিনি নবাব হন ইংরেজদের প্রচুর পরিমাণে সম্পদ দেওয়া শুরু করে। এই জিনিসটাকেই বলা হয় পলাশীর লুণ্ঠন বলা হয়। তাহলে কেন পলাশীর লুণ্ঠন বলা হয়? কারণ পলাশীর যুদ্ধ যখন হয় 1757 সালে রবার্ট ক্লাইভ আর সিরাজউদ্দৌলার মধ্যে, সিরাজউদ্দৌলাকে পরাস্ত করার পরে মীর জাফর রাজা হয়, তারপরেই তো সম্পদগুলো লুণ্ঠন হওয়া শুরু করে। যেহেতু পলাশীর যুদ্ধের পর, সেই জন্য পলাশীর লুণ্ঠন বলা হয়। পরীক্ষায় আসে পলাশীর লুণ্ঠন কোন নবাবের সময় হয়েছিল? সেটা কিন্তু মীর জাফরের সময় হয়। কিন্তু একটা সময় গিয়ে সে আর সম্পদ ইংরেজদের দিতে পারে না, সেই জন্য তাকে কিন্তু নবাব থেকে পদচ্যুত করে তার যে জামাই, সেই জামাইকে রাজা বানানো হয়। সেই জামাইয়ের নাম হচ্ছে মীর কাসিম। কিন্তু এই মীর কাসিম আবার কি হয়? যখনই রাজা হয় তিনি সঙ্গে সঙ্গে তার রাজধানী বাঙ্গাল থেকে চেঞ্জ করে, মানে তার রাজধানী যেটা রয়েছে, আমি এখানে লিখছি, তার রাজধানী বানায় হচ্ছে মুঙ্গেরকে। মুঙ্গের কোথায় রয়েছে? বিহারে রয়েছে। আর ইংরেজদের তো টাকা দেওয়া দূরের কথা, তাদের জন্য অস্ত্র শস্ত্র বানানো শুরু করলেন মীর কাসিম। এই কথাটা যখন ইংরেজরা জানতে পারে, তখন তাকে রাজা থেকে পদচ্যুত করে দিল এবং বলল যে এর থেকে তো মীর জাফরই ভালো ছিল, কমসে কম আমাদের যতটা পারতো টাকা দিত। তো তারপরে আবার কিন্তু মীর জাফরকেই রাজা বানানো হয়। তো একে যেহেতু রাজা থেকে পদচ্যুত করেছিল, সেই জন্য এ কিন্তু তীব্র মানে ক্ষেপে গিয়ে সে যুদ্ধ করে। কার সাথে? তার যুদ্ধটা এবার শুরু হবে কার? মীর কাসিম প্লাস সুজা-উদ-দৌলা আর বাহাদুর শাহ দ্বিতীয়। এই তিনজন মিলে, এই তিনজন তো একসাথে আছে ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ, আমি লিখলাম। হ্যাঁ, তাহলে মীর কাসিমকে সাহায্য করার জন্য সুজা-উদ-দৌলা এবং বাহাদুর শাহ দ্বিতীয়, যিনি কি ছিলেন? দিল্লির বাদশাহ ছিলেন। বাহাদুর শাহ দ্বিতীয় আমি এখানে লিখছি, দিল্লির বাদশাহ ছিলেন। তো এগুলো সবাই মিলে কিন্তু একসাথেই ইংরেজদের বিরুদ্ধে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু সেই যুদ্ধে ইংরেজরাই জিতে যায়। ইংরেজদের পক্ষ থেকে সেই যুদ্ধে কে লড়েছিল? ইংরেজদের পক্ষ থেকে কিন্তু হেক্টর মুনরো ছিলেন সেই সময়ে। তাহলে আমি এখানে লিখছি, আবার সেই জিনিসটাই লিখছি আমি এখানে, যে মীর কাসিম
তার সাথে সাহায্যের জন্য এসেছিল সুজা-উদ-দৌলা, যিনি উত্তরপ্রদেশের নবাব ছিলেন, আর বাহাদুর শাহ দ্বিতীয়, যিনি দিল্লির নবাব ছিলেন। তো এই তিনজন ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার তরফ থেকে হেক্টর মুনরো লড়তেন। তাহলে আমরা জানি পলাশীর যুদ্ধে যেমন ছিলেন রবার্ট ক্লাইভ, আর এই যুদ্ধটাতে হেক্টর মুনরো, আর এই যুদ্ধতে ইংরেজরা বা হেক্টর মুনরো জিতে যায়, এরা তিনজন কিন্তু হেরে যায়। এই যুদ্ধটাই কবে হয়? এই যুদ্ধটা হয় 1764 সালে। এটাকেই আমরা বক্সারের যুদ্ধ নামে জানি, তাহলে পলাশীর যুদ্ধের সাথে কেমন লিঙ্ক হলো বক্সারের যুদ্ধ, তাই তো? পলাশীর যুদ্ধে রবার্ট ক্লাইভ, আর হচ্ছে বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে হেক্টর মুনরো এর সাথে কিন্তু হয়। এবার যেহেতু ইংরেজরা জিতে যায়, সে সময় মীর কাসিম তো হেরে যায় এবং সে কিন্তু নেপালে পালিয়ে যায়। সুজা-উদ-দৌলা তো সে সময় অবস্থা খারাপ হয়, বাহাদুর শাহ দ্বিতীয়কে টেনে নিয়ে আসে এলাহাবাদ, তিনি ধরা পড়েন। তো তাকে এলাহাবাদে নিয়ে এসে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করা হয় 1765 সালে, মানে বক্সারের যুদ্ধের পরের বছর। কিন্তু যুদ্ধটা করেছিল হেক্টর মুনরো। বক্সারের যুদ্ধ, যদি বলে বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়? এই ইনাদের সাথে আর হেক্টর মুনরোর সাথে, তাই তো? কিন্তু যখন সন্ধিটা করবে, সে সময় হেক্টর মুনরো কিন্তু থাকবে না, সেই সময়ে আবার রবার্ট ক্লাইভ এসে সন্ধিটা করবে। রবার্ট ক্লাইভ ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই ভাববে বক্সারের যুদ্ধ যেহেতু হেক্টর মুনরোর জন্য হয়েছিল, তো নিশ্চয়ই সন্ধিটা তার সময় হবে, কিন্তু না, সন্ধিটা হয়েছিল আবার রবার্ট ক্লাইভের সময়। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনগুলো অবশ্যই জানতে হবে। এরপরে দেওয়া হয়েছে যে নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজাফফরপুর। হ্যাঁ, এখানে লেখাই রয়েছে মুজাফফরপুর। তো মুজাফফরপুর এটা হচ্ছে 1908 সালে 11 তারিখের অগস্ট মাসে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়ে থাকে। তিনি কেন ফাঁসি দেওয়া হয় তাকে? তিনাকে ফাঁসি দেওয়া হয় কিংসফোর্ড কে হত্যা করার অজুহাতে তাকে ফাঁসি দেওয়া হয়। ক্ষুদিরাম বসু কিন্তু সব থেকে কম বয়সে শহীদ হওয়া আমাদের একজন নায়ক, ক্ষুদিরাম বসু। তবে তিনি শহীদ হন 11ই অগস্টে 1908 সালে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তো তিনি কোথাকার? তিনি মুজাফফরনগরে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই যে দেওয়াই হয়েছে, কোন জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল? মুজাফফরপুর। তবে এই জায়গাটা কোথায় বর্তমানে রয়েছে? বিহারে রয়েছে। ঠিক আছে, তো ক্ষুদিরাম বসুর সাথে আরেকজন যুক্ত ছিলেন তার বন্ধু প্রফুল্ল চাকি। আমি এখানে লিখছি প্রফুল্ল চাকি। তবে তিনি নিজেই কিন্তু আত্মহত্যা করেছিলেন ক্ষুদিরাম বসুকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তো আজকে এইটুকুই। আজকে ক্লাসে 2019-এর সব প্রশ্ন আলোচনা করেছি। শুধুমাত্র কয়টি প্রশ্নই নয়, তার সাথে যুক্ত যে আমরা কতগুলো প্রশ্ন পড়েছি সেগুলো যদি কাউন্ট করো তাহলেই বুঝতে পারবে। তো নেক্সট ক্লাসে দেখা হবে পরের 2015 সালে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে একটি ক্লাসেই আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে।